কিছু মাস আগে থেকে আপনারা অলরেডি খবর পেয়েছেন, কাজ শুরু করে দিয়েছেন। কোম্পানির লঞ্চিং প্রোগ্রাম কোথায় বলুন তো? মালয়েশিয়া। ইমাজিন করুন যদি 3000 লিটার সত্যি সত্যি ফ্লাইটে যায়, কি অবস্থা তৈরি হবে ওখানে। আমার থেকে নলেজফুল মানুষ এখানে অনেক আছে, নেটওয়ার্ক মার্কেটিং অভিজ্ঞতা অনেক আছে। তুলনামূলকভাবে আমার খুব সামান্য অভিজ্ঞতা, জ্ঞান দেওয়ার মতো আমার হচ্ছে কোনো নলেজ নেই, মানসিকতা নেই। আমার ব্যক্তিগত কিছু কথা স্যার বলতে বলেছে, শেয়ার করব। আমি 2022-এ যখন আবার সিদ্ধান্ত নিই যে নেটওয়ার্ক মার্কেটিং ফিরে আসবো, তো তখন ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের একটা রিপোর্ট আমার হাতে আসে। আমি খুব সার্চ করেছিলাম, 6 মাস সার্চিং করেছি। তো ওখানে দেখি যে ওই বছরে 2022-23-এর ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা গিয়েছিল, সেই ইয়ারে ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট পজিশন পেয়েছিল মহারাষ্ট্র, যেখানে 26,000 কোটি টাকার ব্যবসা করে 1 নম্বর র্যাঙ্ক হোল্ড করেছিল এবং ওই সময় 19% গ্রোথ নিয়েছিল। সেকেন্ড পজিশনে ছিল, ওই সময় রিপোর্ট বলছি, সেকেন্ড পজিশনে ছিল বিহার, যেখানে 1300 কোটি টাকার ব্যবসা হওয়ার পর মাত্র 19% গ্রোথ নিয়ে সেকেন্ড পজিশন হোল্ড করেছিল। তার পরের রাজ্যটা ছিল বাংলা। বাংলাতে সেই সময় একটু মিস্টেক হলো, বাংলা ছিল সেকেন্ড পজিশনে, রাইট, বাংলা ছিল সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে ছিল বিহার। কারণ এই রিপোর্টগুলো আমাকে ভাবিয়ে তুলেছিল আজ কি শুরুয়াত একটা ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের বুকে এই ইন্ডাস্ট্রি যে জায়গাটায় যেতে চলেছে। আমার ব্যক্তিগত ফিলিংস হয়েছিল এই সময় যে এখনো আমার হাতে সময় আছে। ফিকি এবং কেপিএমজি রিপোর্ট অনুযায়ী যদি 64,500 কোটি টাকার ব্যবসা 2025-এর ফাইন্যান্স ইয়ারে হয় এবং সেটা কমপ্লিট হতে এখনো হাতে 2 বছর টাইম আছে, ততদিনে মোটামুটি 22,000 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অর্থাৎ এখনো প্রায় 40,000 কোটি টাকার ব্যবসা হতে বাকি আছে। তো এই সময় যদি সিদ্ধান্ত নেই এবং সেখান থেকে যদি লাখপতি, মানে লাখো ছেলে যদি করোড়পতি হয়, তার মধ্যে আমার নামটা রাখা যাবে, যার জন্য ওই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার কাজটা করব। ডাইরেক্ট সেলিং এ শুধু আমরা পয়সা কামানো শিখিনি, আমি ডাইরেক্ট সেলিং এর রিলেশন কিভাবে বিল্ড আপ করা হয় সেই এডুকেশন আমরা এখান থেকে পেয়েছি। ডাইরেক্ট সেলিং এ পেশেন্স কিভাবে রাখতে হয়, আমার মনে হয় ফ্যামিলিগত বা ব্যক্তিগত প্রবলেমে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময় তার সামনাসামনি হয়েছে, এবং প্রবলেমের সময় পেশেন্স কতটা জরুরি এবং পেশেন্স আপনাকে আরও সাকসেসের দিকে নিয়ে যেতে পারে, এবং সেটাও আমাকে এডুকেশন দিয়ে গেছিলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কারণ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি পেশেন্স কি জিনিস সেটা শিখিয়েছিল। আজকে পেশেন্সের জন্য আমরা জানি না, আজকে হলে আমরা আসি শুরু করে ফেলেছি অনেকে, কার কত টাকা ইনকাম আছে, ইনকাম কম বেশি থাকবে, কোনো সপ্তাহ এমনও হতে পারে যে ম্যাচিং হলো না, এরকম 2-3টে সপ্তাহ যেতে পারে, অনেক সময় ম্যাচিং হলো না। পেশেন্স ওই সময় প্রচুর কাজে লাগবে, পেশেন্স যদি রাখতে না পারে, তো সেটাও এই ইন্ডাস্ট্রির জন্য দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমাকে খুব ভাবিয়ে তুলেছিল, এবং সত্যি সত্যি যদি 2026 নাগাদ এই ব্যবসাটা হয়, তাহলে শুধু আমাদের নয়, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন আসতে চলেছে বেকার সংস্থা। আজকের দিনে দাঁড়িয়ে একটা সময় ইন্ডাস্ট্রি জন্মই ছিল না। তো এখান থেকে ভারতবর্ষের যে পপুলেশন আছে, যদি 5% মানুষ যদি কেরিয়ার পায়, চিন্তা করতে পারছেন, যদি মাত্র 5% ছেলে যদি এখান থেকে কেরিয়ার পায়, অন্তত 5-10% বেকার সমস্যা তো কমপ্লিট করতে পেরেছে ইন্ডাস্ট্রি। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে মূল্যবান যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের হেলথ সম্পদ। সেই হেলথের ফ্রি ট্রেনিং বা ফ্রি এডুকেশন একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য পাওয়া গেছে। তারপরে পকেটে পয়সা কিভাবে আসবে, এবং তার জন্য আপলাইন আমার থেকে বেশি চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে এস্টাবলিশ হব, আমি কিভাবে ইনকাম করব, এবং সেটা পুরোটাই আমার চিন্তা ভাবনা থেকে সব থেকে বেশি চিন্তা ভাবনা থাকে আপলাইন। আমার মনে হয় আমরা কোনো না কোনো মানে কারো না কারোর আপলাইন, কারণ আপলাইন এমনই একটা মানে আমার কাছে জায়গা, বিশ্বাস করলে